অগ্নিমিত্রা পাল যেটা বলছেন যে সংখ্যালঘুদের যদি শিক্ষার খাতে স্বাস্থ্যের খাতে বরাদ্দ খরচ করা হয় তাহলে সেটা অনুপ্রবেশকারীদের জন্য যাবে, সেটা জঙ্গিদের জন্য যাবে। শুভেন্দু অগ্নিমিত্রা পালকে পছন্দ করেন। শুভেন্দু অধিকারী শীতকালের দিকে অনেক কথা বলেন, মূলো টুলো খেলে ওনার মাথা গরম হয়, ওগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। শুভেন্দু অধিকারী যা বলেন অধিকাংশই হ্যাঁ মানে আবর্জনা স্তূপে চলে যাওয়ার মতো। উনি বোঝেনই না যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো সোশ্যাল বেনিফিশিয়ারি প্রজেক্ট সেগুলো কেন গোটা দেশে অনুসরণ করা হয়। এই তো সেদিনকে অমিত শাহ যেটা শুরু করলেন ভারত সেবা অ্যাপ, সেটা বেসিক্যালি যাত্রী সাথী। দেখুন অগ্নিমিত্র পাল যা বলেছেন সেটা আসলে বিজেপির যে নীতি সেটাকেই সঠিকভাবে ব্যাখ্যা করেছেন। বিজেপি ভারতবর্ষে সংখ্যালঘুদের ভোট চায় না, সংখ্যালঘুদের মানুষ বলেও মনে করে না। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024-এর লোকসভা নির্বাচনের আগে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের মঙ্গলসূত্র চুরি করার অভিযোগ তুলেছিলেন। তার ফল তাকে পেতে হয়েছিল। 400 পার তো অনেক দূরের কথা, সিঙ্গেল মেজরিটিও বিজেপি পায়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির নীতিটা আরো পরিষ্কার। এখানে সব বাঙালি বাংলাদেশি, বাঙালি মুসলিম হলে সে রোহিঙ্গা, এটাই বিজেপির নীতি। এই নীতি থেকে বিজেপি যে চলছে তারই প্রমাণ হচ্ছে অগ্নিমিত্রা পালের কথা বলা। এই যে সবকা সাথ সবকা বিকাশ বলা, এগুলো আসলে ভেগ। বিজেপি এইটাতে বিশ্বাস করে না। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে বিজেপি বা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যখন অপারেশন সিন্দুর হয়েছিল, কর্নেল সোফিয়া কুরেশিকে ভারতের মুখ হিসেবে ব্যবহার করেছিল, গোটা বিশ্বকে একটা সৌভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিল বলে আমরা মনে করেছিলাম। সেই বিজেপি দেশে সোফিয়া কুরেশির সমধর্মীদের অর্থাৎ মুসলিমদের সম্পর্কে এরকম অবমাননাজনক মন্তব্য করেন। অগ্নিমিত্রা পাল যা বলেছেন যে রাজ্যে সংখ্যালঘু খাতে বরাদ্দ বাড়লে সেটা আসলে রাজ্যে জঙ্গি তৈরি করবে, সেটা অত্যন্ত অপমানজনক। আমি মনে করি ফিরহাদ হাকিম তার যে উত্তরটা দিয়েছেন সেটা ভালো, কিন্তু ফিরহাদ হাকিমেরও ব্যাখ্যা করার দরকার ছিল না যে মুসলমানরা ঐতিহাসিকভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কিভাবে প্রাণ দিয়েছেন, কারণ সেই ইতিহাস বিজেপি জানে না বা বিজেপি শিখতেও চায় না। আরএসএস যে ঘৃণার রাজনীতিকে বহন করে সেটাকেই অগ্নিমিত্রা পালরা এগিয়ে নিয়ে যান। এক্ষেত্রে আমি বলবো ভারতীয় মুসলিমদের, বাঙালি মুসলিমদের একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝতে হবে। বিজেপি যত ভারতবর্ষে মুসলিম বিদ্বেষের কথা বলে, শেষ পর্যন্ত কিন্তু অমিত শাহর ছেলে জয় শাহকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল চালাতে হয় মুসলিমদের পয়সায়। অর্থাৎ সৌদি আরবই তার মেজর স্পন্সর, আরামকোই তার মেজর স্পন্সর, সৌদি পর্যটনই তার মেজর স্পন্সর। ফলে আমার মনে হয় ভারতীয় মুসলিমদের অমিত শাহকে প্রশ্ন করা উচিত যে আপনার দল যে ঘৃণার রাজনীতির চাষ করে, যেখানে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিণত করতে চাওয়া হয়, সেখানে কেন আপনার মুসলিমদের থেকে অর্থ সাহায্য নেন, বা আপনার ছেলে কেন সৌদি আরব, দুবাই এইসব জায়গাতে বসেই ক্রিকেটটা চালায়। বুদ্ধদেব ভট্টাচার্য যেটা বলেছিলেন সেটা খুবই খারাপ বলেছিলেন, কিন্তু সেটা পার্সপেক্টিভ আলাদা ছিল। তিনি বলতে চেয়েছিলেন যে মাদ্রাসা জঙ্গি তৈরি করছে, দ্যাটস এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। কিন্তু সেটা খুব খারাপ বলেছিলেন, আগেন আই রিপিট। কিন্তু অগ্নিমিত্রা পাল যেটা বলছেন যে সংখ্যালঘুদের যদি শিক্ষার খাতে স্বাস্থ্যের খাতে বরাদ্দ খরচ করা হয় তাহলে সেটা অনুপ্রবেশকারীদের জন্য যাবে, সেটা জঙ্গিদের জন্য যাবে। আমার মনে হয় এটা অনেক বেশি বিপজ্জনক কথাবার্তা। ভারতবর্ষে প্রায় রাফলি 20 কোটি মুসলমান থাকেন। তো এই 20 কোটি মুসলমান পৃথিবীর অন্য খুব কম দেশে আছেন। ইন্দোনেশিয়া ছাড়া আর কোথাও এত বড় মুসলিম পপুলেশন নেই। তো এই 20 কোটি মানুষকে তো আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিণত করতে পারবেন না, তাদের জেলেও পাঠাতে পারবেন না, তাদের ভারতবর্ষ থেকে বারও করে দিতে পারবেন না। তাহলে বারবার এটা বলে আপনি ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতিকে কেন উস্কে দিতে চাইছেন? এটাই আমাদের কাছে জরুরি প্রশ্ন। অন্যদিকে শুভেন্দু অধিকারী আজকে প্রেস কনফারেন্স করে বলছেন অগ্নিমিত্রা পাল যা বলেছেন তা ঠিক বলেছেন, কি বলবেন? দেখুন শুভেন্দু অগ্নিমিত্রা পালকে পছন্দ করেন, সেই জন্য তাকে আসানসোলের বিধায়ক করার পর তাকে এনে মেদিনীপুরের সাংসদ করতে চেয়েছিলেন। এটা আলাদা কথা, অগ্নিমিত্রা পাল জুন মালিয়ার কাছে ইলেকশনে হেরে যান। তখনই তো দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছিলেন যে বিজেপির ভেতরে আমরা কি জেতা আসন হারতে চাইছি না হারা আসন জিততে চাইছি। ফলে অগ্নিমিত্রা পালের বক্তব্যকে যে শুভেন্দু অধিকারী সমর্থন করলে তো অস্বাভাবিকতার কিছু নেই। এটা বুঝে বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই সাম্প্রদায়িক ঘৃণার রাজনীতি চাষ করা বিজেপিকে কতটা সুযোগ দেবে।
অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে অনেক যুবক বিয়ে করতে শুধু পারছে না, বাবা মাকে ওষুধ কিনে দিতে পারছে না, এরকম বলে মুখ্যমন্ত্রীকে দাগিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মাত্র ১,৫০০ টাকা তাদের জন্য যুব শক্তি করেছেন, সবই ভাতা, চাকরির কোনো ব্যবস্থা করতে চাইছেন না। কি বলবেন? শুভেন্দু অধিকারী শীতকালের দিকে অনেক কথা বলেন, মূলো টুলো খেলে ওনার মাথা গরম হয়, ওগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। শুভেন্দু অধিকারী যা বলেন অধিকাংশই হ্যাঁ মানে আবর্জনা স্তূপে চলে যাওয়ার মতো। উনি বোঝেনই না যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো সোশ্যাল বেনিফিশিয়ারি প্রজেক্ট সেগুলো কেন গোটা দেশে অনুসরণ করা হয়। এই তো সেদিনকে অমিত শাহ যেটা শুরু করলেন ভারত সেবা অ্যাপ, সেটা বেসিক্যালি যাত্রী সাথী। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের প্রজেক্টগুলোর কথা ভেবেছেন, লক্ষ্মীর ভাণ্ডার, সেটাই পরে শিবরাজ সিং চৌহান লাডলি বাহিন করেছেন, মহারাষ্ট্র সরকারও সেটাকে অনুসরণ করেছে। ফলে সোশ্যাল বেনিফিশিয়ারি স্কিম কেন করা হয় সেটা বোঝার ক্ষমতাই শুভেন্দু অধিকারী নেই, উনি এটা জানেনই না। দাদা একদম শেষ প্রশ্নে যাব। আমরা দেখেছিলাম যে এসআই হেয়ারিং এর জন্য অনেক বয়স্ক থেকে অনেক মানুষকে বারবার আসতে হচ্ছে এবং সংখ্যালঘুদের জন্য বেশি সেটা বিপজ্জনক হয়ে পড়েছে। একবার না ১ থেকে ২, ৩ বার করে ডাকা হচ্ছে এবং এরকমই ঘটনা দেখলাম যে পথ দুর্ঘটনা ঘটলো এবং তাদের যে পরিবারের মৃতদেহগুলোকে মর্গে রেখে যে ছিলেন তাদের পরিবারের গার্জেন তাকে যেতে হলো এসআই এর এই হেয়ারিং এ। কি বলবেন? এসআইআর একটা খুবই অমানবিক প্রক্রিয়া, সেটা তো স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসছেন। এসআইআর কতটা খারাপ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেছেন। আমি মনে করি এসআইআর এর নামে বাঙালিকারা মানে গণহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। সেই গণহত্যার দোষে দুষ্ট নির্বাচন কমিশন এবং বিজেপি। বাংলার মানুষই এই যে গণহত্যা বাংলার মানুষের উপর চালানো হচ্ছে তার জবাব দেবে।